আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য 2024 সালে নবম শ্রেণীর বার্ষিক মূল্যায়ন পরীক্ষার জীবন ও জীবিকা নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। গত পর্বে আমরা জীবন ও জীবিকা বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং মানবন্ধন দেখেছিলাম। আজকে আমরা নমুনা প্রশ্নপত্রে চলে যাচ্ছি। এটা হচ্ছে এনসিটিভি থেকে প্রণীত একটা নমুনা প্রশ্নপত্র। এর আলোকেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন করা হবে। এর মাধ্যমে তোমরা বুঝতে পারবে তোমাদের পরীক্ষায় কী ধরনের প্রশ্ন থাকতে পারে। যে অধ্যায়গুলো পড়তে হবে: আর্থিক ভাবনা, উদ্যোক্তা হিসেবে যাত্রা আর স্বপ্নের ক্যারিয়ার সাজাই। মানে তোমাদের পুরো বইটাই কিন্তু আর কি অ্যাকচুয়ালি পরীক্ষায় থাকবে, এখানে কোনো কিছু বাদ নাই। ষান্মাসিক মূল্যায়নে তোমাদের পুরো বইটাই কিন্তু ছিল, ঠিক আছে। মূল্যায়ন কাঠামো দেখো, 30% থাকবে শিক্ষণকালীন আর 70% থাকবে সামষ্টিক মূল্যায়ন। আমরা মানবন্ধন নিয়ে আজকে আলোচনা করব না, আমরা সরাসরি চলে যাচ্ছি তোমাদের নমুনা যে প্রশ্ন দেওয়া হয়েছে সেটার ক্ষেত্রে। খেয়াল করো, বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024 নমুনা প্রশ্নপত্র, বিষয় জীবন ও জীবিকা, শ্রেণী নবম, পূর্ণমান 100। এটা একটা নমুনা প্রশ্নপত্র। এই নমুনা প্রশ্নপত্রের আলোকে তোমাদের শিক্ষকরা তোমাদের পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন। কোনোভাবেই কিন্তু এই নমুনা প্রশ্নপত্র থেকে হুবহু কোনো প্রশ্ন করা যাবে না, এখানে স্পষ্ট করে বলে দেওয়া আছে, ঠিক আছে। তো এখান থেকে তোমরা একটা ধারণা নিতে পারবে তোমাদের কী ধরনের প্রশ্ন পরীক্ষা থাকতে পারে। প্রথমে ক বিভাগ, নৈর্ব্যক্তিক অংশ। এখানে 15টা থাকবে বহু নির্বাচনী প্রশ্ন। আমরা প্রশ্নগুলো দেখি। একজন মানুষ নিজের পছন্দ ও যোগ্যতা অনুযায়ী যা করতে চায় তা খুঁজে বের করার জন্য কোন বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া প্রয়োজন? 4টা অপশন রয়েছে, এখান থেকে যে কোনো একটা উত্তর হবে। উত্তরগুলো পরবর্তীতে দেওয়া আছে, আমরা ভিডিওর শেষ দিকে দেখব। 2, অপশনগুলো আমি আর পড়ছি না। নিজের যোগ্যতা থাকা সত্ত্বেও সফল ক্যারিয়ার গঠন বাধাগ্রস্ত হয় কেন? 3, ট্যুরিজম ও হসপিটালিটি সেক্টরে কত ভাগ পেশা ঝুঁকিতে আছে? 4, 4IR এর পূর্ণরূপ কী? 5, সময়গত বিবেচনায় বিনিয়োগ কয় ধরনের হয়? 6, নিচের কোনটি পরোক্ষ ব্যয় নয়? 7, মূলধন ব্যয় কোনটি? 8 নম্বরে আছে SA খতিয়ান সম্পর্কে নিচের কোন উক্তিটি সঠিক? 9, নিচের কোনটি অনানুষ্ঠানিক শ্রম বাজার নয়? 10, নিচের কোন উদ্যোগটি অলাভজনক? 11, নিচের কোনটি বাংলাদেশের প্রথম ভূমি জরিপ? 12, কোনটি খসড়া খতিয়ান? 13, কোন ধরনের বিনিয়োগ করলে লোকসানের সম্ভাবনা নেই? 14, ক্যারিয়ারকে সুসংগঠিত ও সাফল্যময় করার জন্য কাজের ক্ষেত্র পরিবর্তনের ক্ষেত্রে কোন বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে? আর 15 নম্বর MCQটা হচ্ছে পারিবারিক খরচগুলো নির্দিষ্ট বাজেটের মধ্যে পরিচালনার ক্ষেত্রে নিচের কোন বিষয়টি সর্বাধিক গুরুত্ব পাবে? ঠিক আছে, এই 15টা হচ্ছে কি বহু নির্বাচনী প্রশ্ন। এবার দেখো কিছু এক কথায় প্রশ্নের উত্তর দাও। এরকম হচ্ছে 10টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা এক করে 10 নম্বর, সেগুলো দেখি। 16, একজন মানুষের সারা জীবনের পেশা সংক্রান্ত কর্মকাণ্ডকে কি বলে? 17, বাংলাদেশের সর্বশেষ খতিয়ান কোনটি? 18, সামাজিক উদ্যোক্তার প্রধান লক্ষ্য কী থাকে? 19, পণ্য উৎপাদন বা সেবা প্রদানের জন্য যে খরচ হয় তা হলো? 20, উৎপাদনের জন্য কাঁচামাল ও শ্রম ব্যয়কে কী বলে? 21, জমিদারি প্রথা বিলোপ হয় কত সালে? 22, কোন সম্পদ বা পণ্য ব্যবহারের ফলে যে সুবিধা পাওয়া যায় তাকে কী বলে? 23, স্টক এক্সচেঞ্জে নিবন্ধিত কোনো কোম্পানির শেয়ারকে কী বলে? 24, জরিপ ও ভূমি ব্যবস্থাপনা ইউনিট কোনটি? 25, মুক্ত বাজার অর্থনীতির অন্যতম একটি আধুনিক বৈশিষ্ট্য কী? এবার দেখব আমরা খ বিভাগ। সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে 10টা, প্রত্যেকটা 2 করে 20 নাম্বার। 1 নম্বরে আছে পারিবারিক বিনিয়োগ পরিকল্পনা ধাপসমূহের একটি ফ্লোচার্ট দেখাও। 2, ঋণ পণ্য বলতে কী বোঝো? 3, জমি ক্রয়ের প্রয়োজনীয় খতিয়ানগুলোর নামের তালিকা লেখো। 4, মূলধনী পণ্য কাকে বলে? 5, ক্ষুদ্র ব্যবসা শুরু করার ধারাবাহিক ধাপগুলোর নাম লেখো। 6, ব্যবসায়ের আইডিয়া নির্দিষ্ট করার জন্য কী কী বিবেচনা করতে হয়? 7, ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে কোন বিষয়গুলো বেশি গুরুত্ব দিতে হবে? 8, সামাজিক উদ্যোগ বাস্তবায়নের জন্য কয় ধরনের ব্যয় নির্ণয় করতে হয়? 9, আউটসোর্সিং কি উদাহরণসহ লেখো। আর 10 নম্বর হচ্ছে 5টি সেবা খাতের নাম লেখো। এখন আমরা দেব গ বিভাগ, রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন। এই ধরনের 5টা প্রশ্ন থাকবে, যে কোনো 3টা তোমাদের অ্যান্সার করতে হবে, প্রত্যেকটা 5 করে, 3 5 15। 1 নম্বরে আছে জমির RS খতিয়ান এবং BS খতিয়ান কি সংক্ষেপে লিখো। জমি ক্রয়ের ক্ষেত্রে করণীয় কাজসমূহের ধারাবাহিক বর্ণনা লিখো। 2, তোমার পরিবারে আয়ের খাতসমূহ চিহ্নিত করো। আয়ের খাতসমূহের আলোকে প্রত্যক্ষ আয় এবং পরোক্ষ আয়ের উপখাতসমূহ চিহ্নিত করো। 3, ক্যারিয়ারের লক্ষ্য নির্ধারণে বিবেচ্য বিষয়সমূহ বর্ণনা করো। তারপর 4, 5 আরও 2টা প্রশ্ন থাকবে, পরীক্ষায় 2টা বেশি প্রশ্ন দেওয়া থাকবে, এখানে দেওয়া নেই। সর্বশেষ যে বিভাগটা রয়েছে ঘ বিভাগ, রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর। 7টা প্রশ্ন থাকবে, যে কোনো 5টার উত্তর তোমাদের করতে হবে। প্রত্যেকটা হচ্ছে 8 নাম্বার করে, 5 8 40। আর প্রতিটা অংশে 2টা ভাগ থাকবে, প্রতিটা ভাগ হচ্ছে 4 নাম্বার করে। আমরা দেখি প্রেক্ষাপটগুলো।
1 নম্বর প্রশ্নটা হচ্ছে, তোমার পিতা তোমাদের পরিবারের জন্য 1 মাসের একটি সম্ভাব্য পারিবারিক বাজেট বিবরণী তৈরি করতে বলেছে। বিবরণীতে তোমার পরিবারের আয়, ব্যয়, সঞ্চয় 3টি খাতের আওতায় বিভিন্ন উপখাত থাকবে। এই খাত উপখাত সমূহের আলোকে একটি পারিবারিক বাজেট বিবরণী তৈরি করে তোমার পিতাকে তুমি জমা দেবে। এজন্য নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এবং কার্যক্রমগুলো সম্পাদন করো। ক নম্বরে রয়েছে, তোমার পরিবারের বিভিন্ন খাত অনুযায়ী সম্ভাব্য আয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। এই আয় ব্যয়ের ভিত্তিতে সম্ভাব্য সঞ্চয়ের পরিমাণ নির্ণয় করো। খ নম্বরে আছে, পরিবারের এই সম্ভাব্য আয়, ব্যয় এবং সঞ্চয়ের আলোকে একটি পারিবারিক বাজেট বিবরণী তৈরি করবে। 2 নম্বরে এখানে আরেকটা প্রেক্ষাপট দেওয়া আছে, এর আলোকে দেখো 2টা প্রশ্ন আছে। ক নম্বর, শিক্ষার্থীরাই ভুক্তভোগী হয় বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট এমন একটি করে সমস্যা চিহ্নিত করবে। সমস্যাসমূহ বিদ্যালয়ের ভিতরে কিংবা বিদ্যালয়ে আসা যাওয়ার পথে শিক্ষার্থীরা সম্মুখীন হয় এরকমও হতে পারে। সমস্যাটি সমাধানের একটি কার্যকর সমাধান প্রস্তাবনা করবে। প্রস্তাবনা এক বা একাধিক হতে পারে, সেক্ষেত্রে প্রতিটি তুলনামূলক উপযোগিতা বিশ্লেষণ করতে হবে। খ নম্বরে আছে, এবার সমাধান প্রস্তাবনাটি বাস্তবায়নের পরিকল্পনা প্রণয়ন করো। পরিকল্পনাটি বাস্তবায়নে বিভিন্ন ধাপ সুনির্দিষ্টভাবে উল্লেখ করো। প্রতিটি ধাপের কাজসমূহ সুনির্দিষ্টভাবে উল্লেখ করো। প্রতিটি ধাপের কাজসমূহ বাস্তবায়নের জন্য দায়িত্ব বণ্টনের কোন পরিকল্পনা থাকলে সেটি উল্লেখ করো। সবশেষে সম্পূর্ণ পরিকল্পনাটি একটি ফ্লোচার্ট আকারে চিত্রিত করো। 3 নম্বরে এখানে আরেকটা প্রেক্ষাপট আছে, সে আলোকে 2টা প্রশ্ন হচ্ছে। ক নম্বর, জমি ক্রয়ের পর যা করণীয় তার ধারাবাহিক বিবরণী লেখো। আর খ নম্বর হচ্ছে, অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে নামজারির প্রক্রিয়াটি বর্ণনা করো। 4 নম্বরে এখানে আরেকটা প্রেক্ষাপট রয়েছে, তার আলোকে 2টা প্রশ্ন হচ্ছে। ক্রয়মূল্য কি? উপরে উল্লিখিত তথ্যের আলোকে প্রতিটি সিরাপের ক্রয়মূল্য নির্ধারণ করো। আর খ নম্বর হচ্ছে, বিক্রয় মূল্য কাকে বলে? প্রকৃত ক্রয় মূল্যের উপর 25% মুনাফা ধরে বিক্রয় মূল্য নির্ণয় করো। 5 নম্বর, নিচের চিত্রের বিষয়সমূহ বিবেচনায় নিয়ে প্রশ্নসমূহের উত্তর দাও। কিছু বিষয় এখানে রয়েছে। তো ক নম্বর হচ্ছে কি, সফট স্কিল কি? তোমার পরিকল্পিত ক্যারিয়ারের জন্য প্রয়োজনীয় সফট স্কিলগুলো বিবরণ দাও। খ নম্বরে আছে, উপরের চিত্রে নির্দেশিত বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে সুনির্দিষ্ট লক্ষ্য, সময়সূচি এবং লক্ষ্যে পৌঁছানোর ধাপগুলো উল্লেখ করে তোমার জন্য একটি ক্যারিয়ার পরিকল্পনা তৈরি করো। তো শিক্ষার্থীরা, এই 7টা হচ্ছে প্রশ্ন থাকার কথা, 2টা এখানে নেই, তোমাদের পরীক্ষায় 2টা প্রশ্ন বেশি থাকবে। এখন আমরা দেখব নমুনা প্রশ্নের আলোকে নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর এবং অন্যান্য অংশের নম্বর প্রদানের রুব্রিক্সটা। তো নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তরগুলো দেখি। 1-এর উত্তর ক, 2 খ, 3 ঘ, 4 ঘ, 5 ক, 6 ঘ, 7 ক, 8 ক, 9 ঘ, 10 খ, 11 ক, 12 ক, 13 খ, 14 খ, 15 খ। আর এক কথায় প্রশ্নের উত্তরগুলো হচ্ছে: 1 ক্যারিয়ার, 2 বিএস, 3 সমাজের কল্যাণ, 4 উৎপাদন ব্যয়, 5 প্রত্যক্ষ ব্যয়, 6 1950 সালে, 7 উপযোগ, 8 ইকুইটি শেয়ার, 9 মৌজা এবং 10 হচ্ছে গিগ ইকোনমি। এবার মূল্যায়নের হচ্ছে নম্বর প্রদানের রুব্রিক্স দেওয়া আছে, তোমাকে কীভাবে মূল্যায়ন করা হবে সেই বিষয়ে এখানে ধারণা দেওয়া আছে। যেমন এই প্রশ্নটার ক্ষেত্রে তুমি হচ্ছে 2 পাবে যখন 8 থেকে 10টি ধাপের নাম লিখতে পারবে। আবার এই প্রশ্নটার ক্ষেত্রে তুমি 5 পাবে যখন তুমি আরএস খতিয়ান, বিএস খতিয়ানের সংক্ষিপ্ত বর্ণনাসমূহ, জমি ক্রয়ের করণীয় কাজসমূহের ধারাবাহিক বর্ণনা লিখতে পারবে। ঠিক আছে। আবার এই প্রশ্নটার ক্ষেত্রে হচ্ছে তুমি যখন সম্ভাব্য আয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করে এর ভিত্তিতে সঞ্চয়ের পরিমাণ নির্ধারণ করতে পারবে। এভাবে করে তোমার কিন্তু এখানে মূল্যায়ন রুব্রিক্সটা দেওয়া আছে, তোমরা এখান থেকে একটা ধারণা পেয়ে যাচ্ছ যে কীভাবে তোমাদের পরীক্ষায় মূল্যায়নটা করা হবে। শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি নবম শ্রেণী জীবন ও জীবিকা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে, যেটা এনসিটিভি থেকে দেওয়া হয়েছে। এই প্রশ্নপত্রের আলোকেই তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করা হবে। তো আশা করি তোমরা কিছুটা হলো এই প্রশ্নপত্র থেকে বুঝতে পারবে যে তোমাদের কী ধরনের প্রশ্ন পরীক্ষা আসতে পারে। শিক্ষার্থীরা, ভিডিওটা আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলোতে আমরা বাকি বিষয়ে নমুনা প্রশ্নপত্রগুলো নিয়ে আলোচনা করব, সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।